শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক। আমার রাত পোহালো শারদ প্রাতে, এই যে একটা শরৎ শরৎ গন্ধ, আর তার সাথে কবিতার একটা অদ্ভুত মেলবন্ধন। কবিতা ছাড়া কি কোনো উৎসব যাপিত হয়? হয় না। আর আমরা এই শব্দশ্রমিক অনুষ্ঠানে কবিতা যাপন করতে আসি উৎসবের আঙ্গিকে। তাই আজ আমি আগের দিন যেমন বলে গিয়েছিলাম, আমাদের মধ্যে আমরা আবার নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় কবি, সম্পাদক এবং প্রকাশক গৌতম মণ্ডলকে। নমস্কার গৌতম দা। এই নিয়ে দুটো এপিসোড, এবং আমাদের দর্শকরা ভীষণভাবে তোমার কবিতায় আপ্লুত হয়, তাই বারবার তোমাকে কষ্ট দিতে হয়। কিন্তু আশা করি দাদা, তুমিও তো কবিতারই মানুষ, কবিতার এই অনুষ্ঠানে বারবার ডাক পেলে বা বারবার আসতে তোমার অন্তত ভালোই লাগে, কষ্ট হয় না। এবং নতুন নতুন লেখককে পায়, তাদের কবিতা শুনি, একদম একটা আলাদা অনুভূতি হয়। আসলে আমার যতদূর ধারণা, তুমি তো নিজেও ভালো লেখা ভালো কবিতার খোঁজ সবসময় খোঁজ রাখো তোমার পত্রিকার সূত্রে বা তোমার কবিতার স্বার্থে। তো সেখানে সেই জন্যই আমার মনে হয় তুমি আসলে হয়তো তুমি আরো কিছু ভালো কবিতারও সন্ধান পেতে পারো, ভালো কলমের সন্ধান পেতে পারো। তা অনুষ্ঠানের শুরুতে তোমার কণ্ঠে তোমার একটা কবিতা শুনবো, আচ্ছা, তারপর আজকের কবিদের আমি আনবো। আচ্ছা, আমি অরচিত অন্ধকার, এটা আমার শেষ বই আর কি এখন পর্যন্ত, এখান থেকে একটা কবিতা বলছি। আজকের আমাদের এই এপিসোডে দাদা রয়েছেন কবি মধুপর্ণা বসু এবং বাচিক শিল্পী, তিনি আসছেন বোলপুর থেকে শান্তা রায়। তো তোমার কবিতা হয়ে গেলে আমরা তাদেরকে ইন্ট্রোডিউস করব। ছোট কবিতাই পড়ছি। একদম। রূপকথা। যে আকাশেই আঁকি তাতে মেঘ ভেসে বেড়ায়, বিদ্যুতের রেখা ফালা ফালা করে দেয় আকাশের নরম বুক। বুকের গভীরতম প্রদেশে ঝমঝম করে বৃষ্টি পড়ে, ডুবে যায় পথঘাট, ধানক্ষেত, পাওয়ার স্টেশন। একটা নৌকো কাগজের ভাসতে ভাসতে পৌঁছে যায় রূপকথার দেশে। একটা নৌকো কিভাবে রূপকথার দেশে পৌঁছে যায়? কবিতার মাধ্যমে। আজ আমাদের সাথে রয়েছেন আরেক রূপকথার শিল্পী, বিশিষ্ট বাচিক শিল্পী শান্তা রায়। শান্তাদি নমস্কার। নমস্কার। গৌতম দা, শান্তাদি বোলপুর থেকে আসছেন। ওনার বাচন শিল্পের কথা হয়তো শুনেছো, উনি প্রচুর কবিতা আবৃত্তি করেন। তো আজ তুমি কি কবিতা আমাদের শোনাচ্ছ? আমি প্রথমেই যে কবিতাটা শোনাচ্ছি আমি এখন বলবো না। আচ্ছা। আগে আমি কবিতাটা পড়ি, আচ্ছা, তারপরে তুমিই বলবে কি পড়ছি, কার কবিতা পড়ছি। আচ্ছা। নমস্কার। আমার প্রথম কবিতা। আমার নিজস্ব তেমন কোনো দুয়ার নেই, তাই বসতে বলিনি তোমায়। ধুলোর বক্ষস্থলে দাঁড়িয়ে দেখছো রৌদ্রের বিনাশ, অশ্রুর উন্মোচন। তোমার দিকে চেয়ে আমি বুঝতে পারি সকল নিস্তব্ধতার ভিতর একটা সঙ্গীত রয়েছে, আলো বা আলেয়ায় নয়। অন্ধকারে তোমার গান নিঃশব্দে বাজে। দাদা, কার কবিতা? এটা আমার কাছে একটা সারপ্রাইজ আর কি। একদম একদম, কারণ শুরু করলেন, আপনি আমার খুব প্রিয়। তো আমি এটাই শাশ্বতীকে বলেছিলাম যে আমি দাদার কবিতা দিয়েই কিন্তু আজকে অনুষ্ঠান শুরু করব। তো আজকে আমরা যে কবিতাটা শুনলাম, বিশিষ্ট কবি, আজকে আমাদের বিশেষ অতিথি কবি গৌতম মণ্ডলের লেখা। আমরা যাব পরের কবিতায়। পরের কি কবিতা শুনবো? আমার পরের কবিতা, ইনিও আমার খুব প্রিয় একজন কবি, কবি শ্যামলকান্তি দাস। শ্যামলদার কবিতা শুনবো। শ্যামলকান্তি দাস, কবিতার নাম মাটির ভিতরে। মাটির ভেতরেও অদ্ভুত একটা কান্না আছে, সারাদিন গুমড়ে গুমড়ে ওঠে। সেই কান্না তুলে এনে একদিন ঘরে বইপত্রের পাশে সাজিয়ে রাখি। এই কান্নার অক্ষর ভাষা পায়, আমার ছেঁড়া টুকরো অসংবৃত রত্নায় আলো পড়ে। মাটির ভেতরে যে কান্না প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে, আমি সেই কান্না দিয়ে জীবন তৈরি করি। একটা সরু রাস্তাকে অনেক দূর পর্যন্ত ভিজিয়ে দিই। একটা সরু রাস্তাকে
অনেক দূর পর্যন্ত ভিজিয়ে দিই। শ্যামলদার প্রত্যেকটা কবিতা, চলার কবিতা, বাঁকের কবিতা, এগিয়ে যাওয়ার কবিতা, আমাদের জীবনের কবিতা। পরের কবিতায় যাব। পরের কবিতায় আমি একজন বিশিষ্ট কবির পাশে বসে, এটা আমার স্পর্ধা বলতে পারো, কারণ আমি একটু আধটু লিখছি। তোমার নিজের কবিতা শুনছি আমরা, বেশ তার একটা লেখা শোনা যাক। বাচিক শিল্পী। হ্যাঁ, আমার নিজের লেখা একটা কবিতা পড়ছি, ভোরের শিউলি। যেহেতু এটা শরৎকাল, তাই আমি আমার কবিতার নাম ভোরের শিউলি। ভীষণ ইচ্ছে করে ছুটে যাই তোমার কাছে, দুজনে হেঁটে যাব ময়দান, ভিক্টোরিয়া, সেখান থেকে গড়ের মাঠ। হাঁটতে হাঁটতেই দুজনে চিনে বাদাম খাবো, তারপর পিপাসা পেলে এক পেয়ালা গরম চা। কফি হাউসের একটি টেবিলও কি আমাদের জন্য ফাঁকা থাকবে না? গরম চায়ে চুমুক দিতে দিতে তুমি শোনাবে কবিতা, আমি গান। রবি ঠাকুর আমার অস্থি মজ্জায়, তাঁর গানেই ভেসে যাব সুন্দর সন্ধ্যায়। সবটাই আমার ইচ্ছে, ভীষণ ইচ্ছে, আমার স্বপ্ন, আমার কল্পনা। তুমি বলেছ আমি তোমার নীরা। কবি, আমার কি সে যোগ্যতা আছে? তোমার কল্পনায় তুমি যাই ভাবো না কেন, আমি যে আকাশ ছোঁয়া ভালোবাসা দিতে পারবো না তোমায়। নীরা 3 মিনিটে অনেক কথা বুঝিয়ে দিয়েছিল কবিকে। আমি 3 ঘন্টাতেও পারবো না তোমার হৃদয় ছুঁতে। আমি যে নিতান্তই সাধারণ গো। তুমি বলেছ আমি তোমার বনলতা। কি অসম্ভব কথা, কি বলি বলো তো তোমায়? সাধারণকে অসাধারণ করতে চাইছো, নাকি কিছু মন রাখা স্থাপক, নাকি কাল্পনিক চরিত্র? কবিদের কল্পনায় অবশ্য সবই সম্ভব হয়। পাহাড় থেকে সমুদ্র, আকাশ থেকে মাটি, সব এক করতে পারো তোমরা এক লহমায়। কিন্তু সাধারণকে অসাধারণ করার চেষ্টা বৃথা। আমি নীরা নই, আমি বনলতা নই, আমি ভোরের শিউলি হয়ে থাকতে চাই। মাটিতে ঝরে পড়েও যে মাথা উঁচু করে ঠাঁই পায় দেবতার পায়। বাহ, একজন বাচিক শিল্পীর এখানেই বোধহয় কৃতিত্ব যে তিনি কবিতাকে প্রাণ দান করেন, তাই তো দাদা? মানে কবিতা যদি মূর্তি হয়, কবিতার ভিতরে আর কি শেষ দিকে যখন বলছেন যে আমি বনলতা নই, হ্যাঁ, কিন্তু আমি ভোরের শিউলি হয়ে ঝরে যেতে চাই, দেবতার পায়ে উৎসর্গ করা হবে আমাকে। এই ভাবনাটা খুব অভিনব আর কি। একদম। এবং কবিতার প্রসঙ্গে রবীন্দ্রনাথেরও নাম এসছে। উনি শান্তিনিকেতনে থাকেন, বোলপুরে। তো ওনার কাছ থেকে আমরা একটা রবীন্দ্রনাথেরও ঘ্রাণ পেলাম। একদম একদম, ওনার কবিতায় সেটা তো পাওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ। আর এই যে বাচিক শিল্পী, এখন এই বাচিক শিল্পীরা কবিতাকে নতুন করে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, এটা কিন্তু আমাদের খুব বড় একটা পাওয়া। পরবর্তী কবিতায় যাব। তুমি এরপরে আমার কার কবিতা শোনাবে আমাদের? এরপরে আমি যার কবিতা শোনাবো তিনিও আমার বীরভূমের একজন নামকরা কবি, লেখক, এবং হয়তো তুমিও চিনে থাকবে, কবি অর্ঘ্য ঘোষের কথা বলছি। আনন্দবাজার পত্রিকা। হ্যাঁ, আনন্দবাজার পত্রিকার অর্ঘ্যদা। তো অর্ঘ্যদার একটা কবিতা পড়ছি, ভালোবাসার বসত। ভালোবাসা গাছের মতো, আলো চায়, বাতাস চায়, জল চায়। পরিচর্যা পেলে বেড়ে ওঠে গাছেরই মতো। ফুল দেয়, ফল দেয়, রূপ গন্ধ কত। আমরা কজন সেই গূঢ় কথা জানি? মূর্খের মতো গোড়া কেটে আগায় জল ঢালি। সব অনাচার সয়ে গাছেরা তরু ছায়া দেয়, মায়া দেয় অকৃপণ। ভালোবাসা নদীর মতো, রূপ আছে, গন্ধ আছে, আছে চলার ছন্দ। গতিপথ পেলে বয়ে যায় মনের আনন্দে। আমরা কজন তার মনের খবর রাখি? পাড়ে বসে ঢেউ গুনি, শুনি কুলকুল ধ্বনি। তাকে ফেলে আসি চুপি সারে। এক বুক অভিমান নিয়ে অবিরাম বয়ে যায় নদী। কখনো গতিপথ হারায়, কখনো স্রোত। ভালোবাসা আজ কার বুকে রেখেছে মাথা, কার মনে মন,
কার তরে বৃথাই ঝরায় অঝোর শ্রাবণ। ভালোবাসা 7 মহলা প্রাসাদ চায় না কো, চায় না কো বিলাস বেসন। বুকের ভিতর তার সুখের ঘর বসত। ভালোবাসা, ভালোবাসার কাঙাল বড়। তাকে একটু ভালোবাসা দিও যদি পারো। কবি অর্ঘ্য ঘোষের কবিতা শুনলাম আমরা। শান্তাদি, তোমার কাছে দেবদাস আচার্যর একটা কবিতা শুনতে চাই। কবি দেবদাস আচার্যর একটা কবিতা শুনতে চাই। কবি দেবদাস আচার্যের একটি কবিতা আমি পড়ছি, কৃষ্ণ গহ্বর। এতদিনে বুঝেছি দীর্ঘকাল একটা নেইকেই পালন করছি। সান্ত্বনা পাই এই ভেবে যে থাকাটাও কোনো এক নেয়ের আবরণ দিয়ে সুন্দরভাবে ঢাকা। আবরণটি খোলা যায় না বলেই বারবার একটা নেয়ের মধ্যে আর একটা নেয়ের শূন্যতা ভরে নেইকেই যুক্তিপূর্ণ করার চেষ্টা করি এবং নেয়ের ভিতরকার শূন্যতা ফুলিয়ে দিই ক্রমাগত। এই যুক্তির উপর আমার সব কর্মফল আরোপ করলাম। বাহ, কালিদার কোনো কবিতা কি আমরা শুনতে পারি? কবি কালীকৃষ্ণ গুহর কবিতা। তো ওনার লেখা আমার একটা খুব প্রিয় কবিতা, সেটা হচ্ছে বিস্তৃত রমণীরা। শীতের বাতাস ফিরে গেছে, বসন্ত শেষ হয়ে এলো, এরপর গ্রীষ্মের ভাঙন। ফুটে উঠবে লাল ফুলগুলি বর্ণনার থেকেও অধিক প্রাণের সঞ্চয় নিয়ে। ভোর থেকে জেগে উঠবে ধীরে দ্বীপ্রহর রক্তাক্ত গোধূলি। তুমি সব দূর থেকে দেখো, ক্রমশ প্রেমের কথাগুলি ভেসে যায় সন্ধ্যার বাতাসে। ফিরে আসে স্নিগ্ধা নিরুপমা, আরো সব বিস্তৃত রমণী। আর্যাবর্ত ম্লান হয়ে আসে। আর্যাবর্ত ম্লান হয়ে আসে, আর ম্লান হতে থাকে আমাদের সামনের সেই দিনগুলো, যে দিনগুলোকে আমরা ভয় পাই। বেঁচে থাকি কবিতারা। এভাবে যেতে হবে আরো অনেক পথ। আজ আমাদের শব্দ শ্রমিক অনুষ্ঠানের শব্দ শ্রমিক সম্মান শান্তাদির হাতে তুলে দেবেন গৌতম দা। গাছপালার ছায়া, রৌদ্রের ছায়া, বৃষ্টির ছায়া, এসবের ভিতর দিয়ে কেটে যায় আমার দিন। রাত কাটে গভীর ঘুমে। ঘুমের ভেতর রোজ একটা ডিঙায় চড়ে আমি ভাসতে থাকি, ভেসে যাই তেপান্তর পার হয়ে, 13 নদী পার হয়ে। যেখানে পৌঁছই দেখি কেউ নেই পাশে। মা দাঁড়িয়ে আছে আমার ফেরার অপেক্ষায়। মা, আমাদের মা, যে মা আমাদের উৎসবের দিনে বা উৎসবের আলো ছায়ায়, আলো আধারিতে আমাদের জন্য অপেক্ষা করেন। শব্দ শ্রমিকে আমরা পুজো পর্বের অনুষ্ঠানে রয়েছি। দ্বিতীয় ভাগে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট কবি মধুপর্ণা বসু আলিপুর থেকে। মধুপর্ণাদি, নমস্কার। গৌতম দা, আজ আমাদের মধ্যে মধুপর্ণাদি রয়েছেন এবং আজকে আমাদের বিশিষ্ট কবি আমাদের অতিথি হয়ে এসেছেন। গৌতম দাকে আমরা পেয়েছি এই এপিসোডে। তো তোমার একটা কবিতা দিয়ে শুরু করি, কিছুক্ষণ পর আবার তোমাকে গৌতম দা একটা কবিতা শোনাবে। হ্যাঁ, না না, ঠিক নিশ্চয়ই। আছে, উনি বেশি পড়ুন। তো আমি শরতেরই একটা কবিতা দিয়ে হ্যাঁ, শুরু পুজোর করছি। এপিসোডে আমার মনে হয় পুজোর episode-এ, কবিতা। হ্যাঁ। একদম। আমারই নিজেরই লেখা। পরতে পরতে সুন্দর শরতের নীলাভ অভিমান। মেঘেরা চুপি চুপি কথা রেখেছে বৃষ্টির কাছে। তার নীলাম্বরী আঁচলে বেঁধে রেখেছে নিম্বাসের প্রেমিক হৃদয়। কত অব্যক্ত যন্ত্রণা, আর তার থেকেও রুদ্ধশ্বাস ভালোবাসায় ভোরের শিশিরে ভিজে আছে শরৎ পুরুষের দরাজ বুক। সেই বিস্তারে শুধু দানি কর্ণের অক্ষয় দানসূত্র। সেখান থেকে আজীবন দেওয়ার উদার হাত, আর তার বিপরীতে মানুষের থেকে কণামাত্র স্নেহদৃষ্টি না পাওয়ার হুতাশ। তবুও বর্ণে গন্ধে মেঘে পুঞ্জে লালায়িত শিউলির প্রশ্রয়ে সেজে উঠেছে মাটির কন্যা। সারা গায়ে তার বনস্পতির ছিন্ন ভিন্ন কঙ্কাল,
শরীর জুড়ে ব্যাধির জর্জরিত মড়ক দাঁত বসিয়েছে তার পেলব বুকে। মাটিমার মন কাঁপে ধর্মীয় আচার অনুষ্ঠানের বাহুল্য আর মানবতার এই নির্মম গণহত্যায়। এইসব মৃত মন খারাপের পাহাড় ঠেলে আবার নতুন করে স্বপ্ন দেখার চোখ আঁখে আগমনীর ধানি রঙে, সিঁদুরের রক্তিমায় আলতা পরায় কৈলাসের ঘরণীকে, বাউলিয়ানায় রাঙা মাটির পায়ে বাজে শরতের নূপুর। আর আমাদের হৃদয়ে গভীর লাবডুবে আমরা শুনি, হয়তো সে আবার আসছে। ওগো তোমার আগমনী শরৎ, তোমার আলো নিয়ে অপেক্ষায় আছে। তার এই বিশ্বকুটিরের দরজায় তার রোদ সেনাকে প্রহরী পাঠিয়েছে তোমার মেঘের সারথি করে। তুমি নির্মলেন্দু ধারায় এসো আমাদের এই ক্ষণিকের অতিথি। ভালো লাগলো শব্দ চয়ন বা শব্দ, এবং মানে অনেক ক্ষেত্রে আবেগের একটা বিস্ফোরণ দেখা যায়, কিন্তু এখানে আবেগটা অনেকটা নিয়ন্ত্রিত। এবং শরৎকে পুরুষ হিসেবে যে দিয়েছে, শরৎ পুরুষ, এই যে সুন্দর সুন্দর করে যে আমরা পার্সনিফিকেশন করি, এগুলো কিন্তু বেশ কবিতায় সুন্দর লাগে এবং এই সময়ের প্রেক্ষিতে খুবই প্রাসঙ্গিক। এটা 1 বছর আগেই লেখা, যখন মানে এই সময় ভীষণ ভাবে মারণ ব্যাধি শুরু হলো। হ্যাঁ, গত বছর থেকেই তো আমরা বছর, এর মধ্যে পড়ে গেছি। হ্যাঁ। একদম। তো আমরা আমরা পরের বছর কবিতায় প্রায় যাব। সেটাই চলছে একদম সেই হিসেবে আর কি। তা পরের কবিতায় আসছি, একটা প্রেমেরই কবিতা, কিন্তু তার মধ্যেও একটু বৈপরীত্য আছে আর কি। সোনালি ঈগল। নীল অপ্রতিরোধ্য শূন্য থেকে তোমাকে দেখি, সবুজ আলাপের জলের আলপনার মতো তুমি বুকে এঁকে দিয়েছ প্রথম 2-1টা ভোরের চুমুর রং। কাকভোর পাখির ডাকে জেগে ওঠে ঘুমন্ত শরীর, আর তোমার কেজো হাতের তড়িঘড়ি ভালোবাসা খুব দ্রুত সেই আকাশ সামিয়ানায় উড়িয়ে দেয় সোনালি ঈগল। শিকার নেই, তবু উড়ে যাবার প্রবলতর ইচ্ছে সেই হলিউডি ছবির মতো খুঁজে নেয় কল্পনায় ভালোবাসার শিকার মন। তুমি কোনোদিন জানলেই না প্রেম আমাকে অভুক্ত সোনালি ঈগল করেছে। শুধু আকাশটা ছোট হতে হতে আমার মাথায়, আমার মনের কেন্দ্রে অসম্পূর্ণ একটা কালো বাসা বেঁধে রেখেছে। শেষটাই কি একদম একটা অন্য মাত্রা পেয়েছে কবিতাটা। খুব ভালো। পরের কবিতা। পরের কবিতাও প্র্যাকটিক্যালি আমার বিশেষত প্রকৃতির প্রতি আমার একটা ভীষণ একটা পক্ষপাতিত্ব থাকে সব কবিতার মধ্যেই। সেটা প্রেম হোক, পূজা হোক, সেটা কোনো মানসিকতাকে নিয়ে হোক, প্রকৃতি এসে যায়। তো এবারের কবিতাতেও, কবিতার নাম ফেরা পথে। কখনো আমিও গেছি নেমে আসা বিকেলে, তীর তীর করে বয়ে যাওয়া জলে কাঁপা আয়নায় সবুজ আলোর মতো চলাচল করে মনের তরঙ্গ। জীবনের রেখাচিত্র খুঁজে এঁকেছে এক অপটু হাত। কোণে দেখা সাঁঝ অভিমানে ফিরিয়েছে মুখ। স্তব্ধ শালমলি বন থমকে যেন বলে গেল, ফিরে যাও, ফিরে যাও সন্ধ্যের ক্লান্ত প্রৌঢ় ধূসর বক। আরো অল্প কিছু বেশি প্রহর ডুব দিও গভীর গেঁয়ো ঝিলে, বাঁওতার নিখোঁজ হোক। আগামীতে দিলাম তোমায় দ্রুপহর পথ, জ্বলে ওঠা জোনাক স্রোতে তুমি রেখে যাও তোমার দুয়ারে ফেরার নির্ভীক আশ্বাস। আমরা যেন বারবার ফিরে আসতে পারি, তার নির্ভীক আশ্বাস খুঁজে ফেলেন কবি। দাদা কিছু বলেন। খুব ভালো লাগছে। এবং মানে এই কবিতার আর একটা ব্যাপার হচ্ছে যে কবিতাগুলোর মধ্যে একই ধরনের কবিতা নয়, বিভিন্ন ধরনের কবিতা লিখছেন, এবং প্রকৃতির সাথে জীবনকে কিন্তু অদ্ভুত সুন্দর করে মিলিয়ে দিয়েছে। প্রকৃতি আলাদা নয়, প্রকৃতি মানুষ একাকার। কবিতার শব্দ চয়ন অনেক উন্নত। প্রকৃতির গর্ভে বসেই বোধহয় আমাদের কবিতা আসে। সেটা দুঃখ হোক, বিষাদ হোক, আনন্দ হোক,
তা টুক করে দাদা তোমার একটা ছোট্ট কবিতা একটু শুনে নি। আচ্ছা। রামধনু, পিপাসা নেই, পিপাসার সূর্যরেখা জেগে আছে। ওই রেখার বিষাদ ছুঁয়ে তুমি চলে যাও বিভূতিভূষণের গ্রামে। গ্রাম্য বিভূতিভূষণ আর তার রাশি রাশি গাছ, নৈশব্দও সেখানে গাছ হয়ে ডালপালা মেলে রেখেছে। তুমিও তোমার ডালপালা মেলে দাও। বুকের ভেতর রয়েছে যে সরোবর, তার জানালা খোলো। আলো আসুক, আলোর ঝড় ও জল। বুকের সরোবরটিও শূন্যে মেলে ধরুক তার বিশাল ডানা। বাহ, আমি উনি সার্থক নিসর্গের ভালো। কবিতা পড়লেন, তো আমিও এই প্রেক্ষিতে অসম্ভব বিভূতিভূষণকে ভালো। নিয়ে এবং এই যে নৈসর্গিক একটা আবহাওয়া তৈরি হয় কবিতার মাধ্যমে, সেইটাই কিন্তু আমাদের একমাত্র প্রাপ্তি কবিতা থেকে। নিশ্চয়ই। তোমার পরের কবিতায় যাব। আমার পরের কবিতা আবার প্রাসঙ্গিক আমাদের সময়, দেশ এবং আমাদের মানসিকতার মধ্যে যে একটা সংকট চলছে সেইটা নিয়ে। অন্ধকার উপত্যকা। বিপন্ন এক বোধ রোজ ক্লান্ত করে, মাথার শিরা উপশিরায় হ্যামারিং করে। এই সংকটের রাস্তায় বসে থাকে কঙ্কালসার ভবিষ্যৎ। রুগ্ন ধুঁকছে যন্ত্রপাতি তালা দেওয়া লোহার গেটের ওপারে। স্থির থাকতে দেয় না ওই টেরা বাঁকা অপুষ্টির ন্যাংটো বাচ্চাটা। দুঃস্বপ্ন গলা টিপে ধরে যখন উদ্বিগ্ন প্রতিদিন। ধর্ষিত কুমারী, ঘরের বউ, বৃদ্ধার পাশে বসি আমি। দুহাতে নিজের চোখ উপড়ে নিতে চাই। সবার চোখে দেখি গনগনে লোভ, ঘেন্না, দগদগে ঘায়ের মতো যৌন লালসা। অথবা রাস্তা কেটে দেয় গুপ্ত ঘাতক, তোলাবাজ, পোষা মাস্তান। সেই মিলেমিশে যাওয়া অস্তিত্বের সংকট। হেঁটে যেতে যেতে চোরা বালিতে ডুবে যায় নমনীয় শরীর। দুহাতে আমার লেগে যায় ক্ষয়িষ্ণু এই পোড়ামাটির দেশের শেষ পুণ্য রক্তের দাগ। দারুণ দারুণ। সময়ের ক্ষত যেটা বলা হয় বা যুগের যন্ত্রণা, সেটা এই কবিতাতে উঠে এসছে। একদম পুরো। তোমার মেঘের চিঠি একটা কাব্যগ্রন্থ আছে। হ্যাঁ, আমার মেঘের চিঠি আমার প্রথম কাব্যগ্রন্থ আচ্ছা, আচ্ছা। প্রকাশিত হয়েছে 2019-এ। ও, এটা দাঁড়াবার জায়গা আচ্ছা, প্রকাশনী আচ্ছা। সংস্থা থেকে। আচ্ছা। তা দাদা তোমার প্রকাশ হাতে হয়েছে। একটা বই তুলে দিতে আচ্ছা, চান? আচ্ছা। দিদি? আমি দাদাকে একটি বই। দাঁড়াবার জায়গা থেকে প্রকাশিত হ্যাঁ, হয়েছে কবি মধুপর্ণা বসুর প্রথম কাব্যগ্রন্থ মেঘের চিঠি। অবশ্যই পড়বেন। শেষ কবিতাটা আমরা শুনবো মধুপর্ণাদির কাছ থেকে। মধুপর্ণাদির শেষ কবিতা, তারপরে শেষ কবিতা একটা ছন্দের কবিতা, হুম, 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 একটু বলি। গল্প হলেও সত্যি। তোর শুধু মন ছুঁয়ে থাকা কিছুক্ষণ, ভুলে যাওয়া দিনগুলো খোঁজে মন। হাতের মুঠোয় কিছু কথা, ঠোঁটের কোণে কিছু ব্যথা। তবুও বুঝে যায় দু চোখের আলাপন। সারাদিন প্রশ্নেরা উৎসুক খোঁজে মন। ভেজা ঘাসফুল পায়ে পায়ে হারিয়ে, আঙুলের সুখ ছুঁয়ে ট্রাম লাইন মারিয়ে। দুরন্ত মন কাছাকাছি, চুরি করা মুহূর্তে কানামাছি। গেট দিয়ে ওড়নায় দু চোখের সারাক্ষণ, ঘুম ভাঙা লাল চায় দুটো চোখ খোঁজে মন। বিপ্লবে বিক্ষোভে কাছে দূরে ছুটে যায়, অচেনা মানুষে ভিড়ে দুটো মন হাতড়ায়। আমিও সন্ধ্যা হলে দাঁড়িয়ে, অপেক্ষা ঘড়ি হাত বাড়িয়ে। তুই এলি মাঝরাতে ক্লান্ত যে ঘর কোন, আমাদের গল্পেরা খুঁজে পেল সমাপন। বাহ, বাহ, আমাদের গল্পেরা খুঁজে পেল সমাপন। একদম। তো আমরাও আস্তে আস্তে সেই সমাপনের দিকেই যাই। শেষ তো হতেই হয়, কিন্তু চলা থামে না। আর এই কবিতার মধ্যে ডুব দিতে হয় আমাদের শেষের প্রহরে। দাদা, আচ্ছা। শব্দ শ্রমিক সম্মান। চ্যানেল ভিশনের পক্ষ থেকে আমরা গৌতমদার হাতে তুলে দেব চ্যানেল ভিশন শব্দ শ্রমিক বিশেষ অতিথি সম্মান। আজ তাহলে এটুকুই থাক। আবার নতুন কোনো এক পর্বে নতুন নতুন কবিতা নিয়ে আমরা থাকব আপনাদের সাথে উৎসবের আনন্দে। নমস্কার।